আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা? আমার কণ্ঠটা আসলে ভেঙে গেছে, কিন্তু তোমাদের ক্লাস তো আসলে বন্ধ করা যাবে না, কারণ তোমাদের অনেকেরই পরীক্ষা চলতেছে এবং সব মিলিয়ে তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। এই জন্য হচ্ছে আজকের ক্লাসে আসা। তো তোমরা আশা করছি আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। যারাই যুক্ত হয়েছো তোমরা একটু মেনশন করে দাও এবং লাইভটা শেয়ার করে দাও। গত ক্লাসে আসলে কয়টা পর্যন্ত পড়িয়েছিলাম আমি এটা ভুলে গেছি। আমি একটু আপডেটটিকে দেখে নেই আসলে কয়টা পড়ানো হয়েছিল। তো তোমরা তোমাদের প্রস্তুতি কেমন চলতেছে পড়া, এবং তোমরা ঠিকঠাকভাবে পড়াশোনা করতেছো কিনা এই জিনিসটা একটু জানাও। আর লাইভ চলাকালীন সময়ের জন্য তোমরা নিজেদের টাইমলাইনে একটু ক্লাসটা শেয়ার করে রাখতে পারো, ঠিক আছে? এর আগে কয়টা পড়াইছিলাম তোমাদের কি মনে আছে? এর আগের ক্লাসে কয়টা পড়াইছিলাম যদি তোমাদের মনে থাকে একটু জানাতে পারো। আচ্ছা, কত নম্বর পর্যন্ত পড়িয়েছিলাম? আচ্ছা, এখানে মনে হয় প্রায় 110টি মতো দেখা যাচ্ছে। যাই হোক, আমি তোমাদেরকে ওইখান থেকেই পড়াই, বাকিগুলো 110 থেকেই পড়াই। হ্যাঁ, অল্প কয়েকটা পড়াবো, ঠিক আছে? বেশি পড়াবো না, কিন্তু যেগুলো পড়াবো এগুলো তোমাদের আজকে অনেকটা হচ্ছে আমরা দশম অধ্যায় থেকে পড়তেছি, এমসিকিউ গুলো দশম অধ্যায় থেকে। এবং ওকে, দ্বিদলীয় রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে এখানে আছে। ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা? ওকে, তোমরা একটু লাইভটা শেয়ার করে রাখো নিজেদের টাইমলাইনে। এবং হচ্ছে আজকে তোমাদের যে বিষয়গুলো পড়াবো এটা অনেকটাই সপ্তম এবং দশম অধ্যায় এবং দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে কয়েকটি এমসিকিউ পড়াবো। সব পড়ানো সম্ভব না, যেগুলো তোমাদের জন্য পরীক্ষায় আসতে পারে এমন ধরুন এমসিকিউ আমি তোমাদেরকে আজকে পড়াবো। একটু খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান কোন দেশে? এটা গত ক্লাসে আমি তোমাদেরকে খুব সম্ভবত উত্তর দিয়েছিলাম এবং তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছিলে যে বাংলাদেশে তো বহুদল ব্যবস্থা, ভারতেও বহুদল ব্যবস্থা, পাকিস্তানেও বহুদল ব্যবস্থা, এগুলোতে হচ্ছে বহুদল আছে। আর এখানে দুই দল ব্যবস্থা। এটা হচ্ছে বলছিলাম যে একটা হচ্ছে লেবার পার্টি আর একটা হচ্ছে কি কনজারভেটিভ পার্টি। তো এরকম আরেকটা কনজারভেটিভ পার্টি, হ্যাঁ, এরকম আরেকটা রাজনৈতিক মানে দেশ আছে, যেমন ধরো ইউএস এর কথা আমরা বলতে পারি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এই ইউএস এর ক্ষেত্রেও কিন্তু দুইটা দল ব্যবস্থা, একটা হচ্ছে তোমার ডেমোক্রেটিক পার্টি আর একটা হচ্ছে কি রিপাবলিকান পার্টি। ওকে, আচ্ছা, দ্বিদল ব্যবস্থা তাহলে কোনটা? যুক্তরাজ্য। এর পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাই। মডার্ন স্টেট গ্রন্থটির লেখককে, এটা সরাসরি মনে রাখতে হবে। মডার্ন স্টেট গ্রন্থের লেখককে? শুভ হাসান বলে যে আমিও আপনার মতো টিচার হব। তুমি আমার চেয়ে ভালো টিচার হও সেই দোয়া করি, ঠিক আছে? তুমিও আমার থেকে ভালো টিচার হও সেই দোয়া করি, কারণ আমরা টিচাররা কখনো চাই না ছাত্ররা টিচারদের মতোই হোক। আমরা চাই যে তোমরা আমাদেরকে ছাড়িয়ে যাও, আমাদের থেকে ভালো কিছু, ঠিক আছে? এরপরে এটার সরাসরি মুখস্থ রাখতে হবে আমাদেরকে। ম্যাকহাইবারের লেখা এই গ্রন্থটি দ্য মডার্ন স্টেট, হ্যাঁ, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এটা ম্যাকহাইবারের গ্রন্থ, ঠিক আছে? এটা সরাসরি আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এটা আসলে কোনো উপায় নাই যে মডার্ন দিয়ে এম এবং ম্যাকহাইবারের এম এই দুইটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। তবে মন্টেস্কুর নাম আসলে সেটা আমরা জানি, মন্টেস্কুর গ্রন্থের নাম তো আমরা জানি যে স্পিরিট অফ লস গ্রন্থ, তাই না? স্পিরিট অফ লস। এরপরে এমসিকিউতে আমরা চলে যাই। মোরাল গড, হ্যাঁ, বা আদর্শ মানে কি, যে তোমার সৃষ্টিকর্তা মোরাল। হ্যাঁ, তো এখানে একটু খেয়াল করো, এটার ধারণাটি কার আসলে? এটা হচ্ছে রুশোর না
লকেরও না হিউমেরও না, এটা হচ্ছে হবস। কার? হবস। এটা তোমাদের সপ্তম অধ্যায়ের আলোচনায় আছে, মোরাল গড এই ধারণাটি সম্পর্কে। এটা হবসের একটা ধারণা। তো এরপরের এমসিকিউতে যাই, সেটা হচ্ছে চতুর্দশ লুই। তোমরা জানো যে ইউরোপের যে কান্ট্রিটা, যেমন ফ্রান্স, এই ফ্রান্সের মধ্যে কি হয়েছিল? ফরাসি বিপ্লব হয়েছে। কি বিপ্লব? ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লবের মানে তোমরা জানো যে ফরাসি বিপ্লবের কারণ হিসেবে আমরা জানি যে ষোড়শ লুইয়ের কথা আসে। ষোড়শ লুই, এই যে লুই, এই লুইয়ের ধারণা বা লুই, চতুর্দশ লুই, ইনিও কিন্তু ফ্রান্সের, মনে রাখবা। ষোড়শ লুইয়ের বিরুদ্ধেই ফরাসি বিপ্লব হয়েছিল, ঠিক আছে? সাধারণ জনগণ লুইয়ের, চতুর্দশ লুইয়ের কিছু ভুল ভ্রান্তির কারণেই কিন্তু ফরাসি বিপ্লব হয়েছে, আবার ষোড়শ লুইয়ের আমলে, ঠিক আছে? তো চতুর্দশ লুই হচ্ছে ফ্রান্সের, এটা তোমরা মনে রাখবা। সুইডেনেরও না, ব্রিটেনেরও না, ডেনমার্কেরও না। তো ফরাসি বিপ্লব যেহেতু ফ্রান্সে হয়েছে, এবং লুই এটার সাথে যে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও পরোক্ষভাবে জড়িত, কারণ লুই, চতুর্দশ লুইয়ের আমলে কিন্তু এটা হয়নি। আবার চতুর্দশ লুইয়ের একটা উক্তি আছে, সেটা কি? আমি রাষ্ট্র। কি রাষ্ট্র? আমি রাষ্ট্র। এটা নিয়ে অলরেডি তোমাদেরকে পড়ানো হয়েছে। আমি রাষ্ট্র উক্তিটি কার? এটা তোমরা মনে রাখবা যে চতুর্দশ লুইয়ের, ঠিক আছে? তো ফরাসি বিপ্লব কখন হয়েছে? ষোড়শ লুইয়ের আমলে। কোন দেশে? ফ্রান্স হয়েছে। কোন সময় হয়েছে? আচ্ছা, ভাই কি অসুস্থ আপনি? না তাসকিন, আমি আসলে অসুস্থ না। গলা ভেঙে যাওয়াকে আমি অসুস্থ মনে করি না। এটার কারণ হচ্ছে কি, ওই যে গরম বেশি পড়তেছে, তো ক্লাস নিতে গিয়ে আমি যেটা করেছি সেটা হচ্ছে ঠান্ডা পানি খেয়ে ক্লাসে ঢুকছি, ক্লাস থেকে বেরোবার সময় দেখতেছি যে আমার গলা বসে গেছে, ঠিক আছে? এটাই ঘটেছে। চতুর্দশ লুইয়ের বিষয়টা তো আমি বললাম। ও তো এখানে আরেকটা তথ্য দেওয়া বাকি, সেটা হচ্ছে ফরাসি বিপ্লব কত সালে হয়েছে এবং ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি। হ্যাঁ, এখানে ফরাসি বিপ্লবের যে সময়কালটা হচ্ছে 1789 সালে, এবং ফরাসি বিপ্লবের মূল মন্ত্র যেটা ছিল, এই মূল মন্ত্রের মধ্যে তিনটা ধারণা ছিল। এক হচ্ছে কি, যে সাম্য, দুই হচ্ছে ভ্রাতৃত্ব, ব্রাদারহুড, আর এটা হচ্ছে কি, স্বাধীনতা, ঠিক আছে? তো এটা মূলত হয়েছে কোথায়? ফ্রান্সে হয়েছে। এই ফরাসি বিপ্লব মূল মন্ত্র মনে রাখবা, 1789 সালে হয়েছে, এটা মনে রাখবা, এবং ফ্রান্সের মধ্যে হয়েছে, এটা অবশ্যই মনে রাখবা। ষোড়শ লুইয়ের আমলেই মূলত এটা হয়েছে, ঠিক আছে? তামজিদ সমনষ্ট করার দরকার নেই, এগুলো তোমার কোনো কাজে আসবে না। এরপরে যাই পরবর্তীতে, চতুর্দশ লুই কোন দেশের? এটা অলরেডি তোমরা উত্তর পেয়ে গেছো, ফ্রান্সের। এরপরে মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, উক্তিটি কার? আমি আজকে অল্প তোমাদেরকে পড়াবো, কারণ হচ্ছে বেশিক্ষণ আসলে সময় কভার করতে পারবো না, কারণ গলা আরো বেশি বসে যাবে। তাতে করে তোমাদের ক্লাস যেহেতু দিয়েছে, অবশ্যই যেটুকু পড়াই এটুকু তোমাদের ভালো করে পড়ানোর চেষ্টা করব। এখানে মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, এবং এখানে আরেকটা জিনিস জোড়ানো আছে, সেটা হচ্ছে যে সমাজে বসবাস করে না, যে সমাজে কি বসবাস করে না, সে হয় দেবতা, না হয় পশু। না হয় কি? পশু। তো হয় সে দেবতা, না হয় কি? পশু। কারণ সমাজে যে মানুষ, তাকে অবশ্যই সমাজে বাস করতে হবে, কারণ সমাজ তারা আমরা বাঁচতে পারি না। এবং এই কথাটা মূলত যিনি বলেছেন, এটা তোমরা সবাই জানো, এটা এরিস্টটল বলেছেন। তো এরিস্টটলের গ্রন্থ সম্পর্কে আমি তোমাদের বলেছিলাম, প্লেটোর গ্রন্থ সম্পর্কে বলেছিলাম, ম্যাকিয়াভেলির গ্রন্থ সম্পর্কে অলরেডি জেনেছো। হ্যাঁ, এই চারজনের মধ্যে সক্রেটিস কিন্তু বই লেখেন নাই। সক্রেটিস ছবিটা, তিনি কোনো গ্রন্থ লেখেন নাই। তো এখানে আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তারা, সক্রেটিসের ছাত্র ছিল প্লেটোর ছাত্র ছিল এরিস্টটল। ম্যাকিয়াভেলি তো অনেক পরের, ম্যাকিয়াভেলিটা আলাদা বিষয়। তো এনার কোনো গ্রন্থ না থাকলেও প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থ সম্পর্কে তোমরা সবাই জানো, আর এরিস্টটলের দ্য পলিটিক্স গ্রন্থ সম্পর্কে তোমরা সবাই জানো, এবং ম্যাকিয়াভেলির যে গ্রন্থের কথা একটু আগেই বলেছি। হ্যাঁ, ম্যাকিয়াভেলিকে কিসের জনক বলা হয় বলতো? ম্যাকিয়াভেলিকে কিসের জনক বলা হয়? ম্যাকিয়াভেলিকে কিসের জনক বলা হয়? ওকে, তাসরিন আক্তার। আচ্ছা, তোমাদের এই ক্লাসটা আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করি নাই, যার কারণে স্টুডেন্টের উপস্থিতিটা একটু কম। আমি চাই যে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল গ্রুপে দিয়ে দিতে।
তো তোমরা কমেন্টস করো যে ম্যাকিয়াভেলিকে কিসের জনক বলা হয়। বলতে পারবা? অলরেডি তোমরা অনেকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আচ্ছা তোমরা অনেকে চেষ্টা করেছো। এরপরে এমসিকিউতে যাই, তাহলে এখানে এটা আমরা জানি যে এরিস্টটলই বলেছেন এই কথাটা। এরপরে জাতীয়তার ধারণা মূলত কি ধরনের? দেখো জাতীয়তার ধারণা এটা একটা কি ধরনের ধারণা? হ্যাঁ, আমাদের বাংলা ক্লাস শুরু হয়েছে, করো তুমি বাংলা ক্লাস করো, তুমি তো পেড বেসের স্টুডেন্ট। নগর রাষ্ট্র, আচ্ছা নগর রাষ্ট্র না, জাতি রাষ্ট্রের প্রবক্তা ম্যাকিয়াভেলি, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞানের, আচ্ছা রাষ্ট্রবিজ্ঞানের না, ম্যাকিয়াভেলিটা যে জাতি রাষ্ট্রের ধারণা দিয়েছেন। ওকে, এখানে তোমরা বলো তো এটা, এই প্রশ্নের উত্তরটা কি হবে? জাতীয়তার ধারণা মূলত একজন উত্তর দিয়েছে অলরেডি, সি উতেং ওয়াং আমাদের সাথে যুক্ত হয়েছেন। বেশ 7টায় না নিয়ে অন্য টাইমে নেওয়া যায় না। নাফিসা বলেছে অন্য টাইমে নেওয়া যায়, 9:30টায় নেওয়া যায়। আজকে 7টায় স্লটটা খালি ছিল, এই জন্য ক্লাসটা নিচ্ছি। এটা একটা মানসিক ধারণা, মনে রাখবা। কারণ জাতীয়তা একটা জাতির ভিতরে যে একটা মানসিক চেতনা, জাতীয়তা এটা কি? জাতীয়তা একটি জাতির মানসিক চেতনার নাম। মানসিক কিসের নাম? চেতনার নাম। তো এই কারণে এটাকে আমরা মানসিক ধারণা বলে চালিয়ে দিতে পারি, ঠিক আছে? তো পাইতে হলে বেশি পড়বো ভাইয়া, প্লিজ রিপ্লাই। শুভ, এটা করার জন্য ক্লাস করার কোনো বিকল্প নাই এবং মেইন বই পড়ার কোনো বিকল্প নাই, ঠিক আছে? মেইন বই এবং ক্লাস করতে হবে। 113 নম্বর অনেকে সঠিক উত্তর দিয়েছে অলরেডি। তোমাদের মধ্য থেকে সঠিক উত্তর দিয়েছে হাসান আলী, উম্মে সালিম, সাব্বির, তাসরিন এবং হচ্ছে প্রিয়া, নাফিজা, শাহরির, মিশকাত, সামিহা, আলিনা। আচ্ছা রাষ্ট্রবিজ্ঞান, আচ্ছা তোমাদের মধ্যে অনেকে সঠিক উত্তর দিয়েছো, আবার অনেকে ভুল দিচ্ছ। এরপরে যাও পরবর্তী, ন্যাশন এবং ন্যাশন শব্দটি কোন ভাষা থেকে আসছে? এটা তোমাদেরকে কনফিউশন তৈরি করবে, কারণ এখানে তোমরা জানো ল্যাটিন, গ্রিক, ইংরেজি, ফরাসি, বাংলা ভাষার মধ্যে এগুলোর ব্যবহারের অভাব নাই, ঠিক আছে? তোমরা এটার উত্তর করো, দেখি তোমরা পারো কিনা। যে নেশিও এবং নেশাস, এই দুইটার, নেশিও এবং নেটাস, এই দুইটার শব্দের উৎপত্তি অর্থাৎ কোন ভাষা থেকে আসছে? হ্যাঁ, দুইটার অর্থই কিন্তু একই। হ্যাঁ, অলরেডি উত্তর দিচ্ছে, গ্রিক দিচ্ছে অনেকে। আচ্ছা নুরা এটা মানসিক হবে না। নুরা তুমি বাড়িতে কখন গেছো? নুরা বাড়িতে কখন গেছো তুমি? আচ্ছা, এখানে অলরেডি সাব্বির উত্তর দিচ্ছে। সাব্বির বলতেছে এক। জাহিন, আচ্ছা নিশাত, তোমরা বাংলা ক্লাস করতেছো না কেন? এই গোল্ডেন বেসের ডেভিড বেসের স্টুডেন্ট, তোমরা বাংলা ক্লাস করো গিয়ে। আচ্ছা, প্রিয়া বলেছে ল্যাটিন। তাসরিন, আচ্ছা অলরেডি উত্তর দিয়েছে, অনেকে ল্যাটিন উত্তর দিয়েছে। যারা ল্যাটিন উত্তর দিয়েছে তোমাদের উত্তর সঠিক হয়েছে। তোমরা এটা দশমদের মধ্যে পাবে, যে তোমাদের পৌরনীতির দশমদের মধ্যে এই এমসিকিউ গুলো আছে। এবং এটা দুইটা শব্দই আসছে হচ্ছে ল্যাটিন, দুইটার অর্থই হচ্ছে একই বংশ উদ্ভূত। কি? একই বংশ, হ্যাঁ, উদ্ভূত। এটা অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একই বংশ উদ্ভূত। এরপরে পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাই। এর পরবর্তী, কোনটি জাতীয়তার উপাদান? এটা একটু তোমাদের জন্য মানে সহজ একটা প্রশ্ন। আচ্ছা, এখানে বলো যে কোনটি জাতীয়তার উপাদান? কোনটি জাতীয়তার উপাদান? ঠিক আছে, একজন প্রশ্ন করেছে স্যার এসএসসি তে 3.50 পয়েন্ট এবং যদি এসএসসি তে 3.704 পয়েন্ট পাইলে কি ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে পারবো? আমার কোটা আছে। সাব্বির রহমান, ফার্স্ট অফ অল 3.50 এটা তোমার আর্টসের স্টুডেন্টের জন্য এনাফ, বাট হচ্ছে অতিরিক্ত না, মানে যেটা থাকা দরকার সেটা না। এসএসসিতে তোমার যদি 4 পয়েন্ট থাকতো তাহলে তুমি চিন্তামুক্ত থাকতে পারতে। কিছু কিছু ইউনিভার্সিটিতে 4 পয়েন্ট থাকতে হয়, তো এই জন্য হচ্ছে তুমি কিছু ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিতে পারবে না।
কিছু কিছু ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, 115 নম্বর উত্তর দিয়েছে বংশগত ঐক্য, অনেকে আবার অনেকে উত্তর দিচ্ছে নাগরিকতা, সুশিক্ষা। এখানে একটা জিনিস মনে রাখো, সুশিক্ষা কখনো জাতীয়তা নির্ধারণ করতে পারে না, নাগরিকতাও কখনো জাতীয়তা নির্ধারণ করতে পারে না, মানবাধিকারও কখনো জাতীয়তা নির্ধারণ করতে পারে না। যেটা জাতীয়তা নির্ধারণ করতে পারে সেটা হচ্ছে ঐক্যবদ্ধতা। একটা জাতির ভিতরে যদি ঐক্যবদ্ধতা না থাকে তাহলে সেই জাতি কখনো একটা জাতীয় মানে জাতীয়তাবোধ চেতনা, তাদের মধ্যে যে চেতনা সেটা তৈরি করতে পারে না। এই কারণে যেটা থাকতে হবে সেটা হচ্ছে কি বংশগত ঐক্য। তাহলে একটা জাতির ভিতরে বংশগত ঐক্য থাকতে হবে, এটা জাতীয়তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে, তাহলে জাতীয়তার উপাদান কোনটি? বংশগত ঐক্য। সুশিক্ষাও নয়, নাগরিকতাও নয়, মানবাধিকারও নয়। তোমরা এগুলো ভুল করবে না, তোমরা এটা মেইন বই পড়ো নাই দেখে এই অবস্থা। আচ্ছা, পেট্রিয়টিজম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পেট্রিয়টিজম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এখানে ব্যাপারটা হচ্ছে কি, পেট্রিয়টিজম আসলে ল্যাটিন এবং গ্রিক দুইটা থেকেই আসতে পারে। ল্যাটিন এবং কি গ্রিক দুইটা থেকেই আসতে পারে, ল্যাটিন এবং গ্রিক দুইটা থেকেই আসতে পারে। তোমাদের বইয়ে কোনটা থেকে আছে একটু বলো তো, তোমাদের বইয়ে কোনটা থেকে আছে? আমি ক্লাসে, আমি পরে কল দিব আপনাকে, আমি ক্লাসে আছি এই জন্য। ওকে, তাহলে বুঝতে পারছো পেট্রিয়টিজম শব্দটি কোন ভাষা থেকে এসছে বা এসেছে সেটা একটু কমেন্টস করো। ল্যাটিন নাকি গ্রিক বলো তো দেখি, এটা কি হতে পারে? ওকে, অনেকেই সঠিক উত্তর দিচ্ছে। নাইমা ফারিন বলেছে ল্যাটিন। ভাই সমাজবিজ্ঞান নিয়ে অনেক টেনশনে আছি। শুভা হাসান, তুমি আমার সাথে কলে কথা বলো, ঠিক আছে? কমেন্ট সেকশনে তোমার এত অভিযোগ আমি শুনতে পারতেছি না, তোমাকে উত্তর দিতে বলতেছি। সামিহা বলেছে যে তোমাদের বইয়ে কিন্তু এটা আছে, ল্যাটিন পেট্রিয়টিজম মানে দেশপ্রেম। কি দেশপ্রেম? এখানে যদি এটা বলতো যে পেট্রিয়টিজম শব্দটি কোন ভাষার শব্দ, তখন কিন্তু সেটা উত্তর হতো ইংরেজি। পেট্রিয়টিজম সরাসরি ইংরেজি শব্দ, আর পেট্রিয়টিজম যে শব্দটি সেটি আসছে ল্যাটিন থেকে। কি থেকে? ল্যাটিন থেকে। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখবা। এরপরের প্রশ্নে চলে যায়, কোনটি জাতীয়তার উপাদান? এটা আবার রিপিট হয়েছে, সরি, এটা টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, জাতীয়তাবাদের জনক কে? জাতীয়তাবাদের জনক কে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমাদের জন্য খুবই আনকমন একটা প্রশ্ন হতে যাচ্ছে। ঠিক আছে, তোমরা ধৈর্য ধরে থাকো, বেশিক্ষণ ক্লাস নিব না, আমি গলা ভেঙে গেছি, এই জন্য হচ্ছে আমি আসলে অত এইভাবে কথা বলতে পারছি না। তো তোমরা বলো, এটা এটা কি হতে পারে? 18 নম্বরটা ম্যাকিয়াভেলি। এই যে একটু আগে তোমাদেরকে এটা জিজ্ঞেস করেছিলাম যে ম্যাকিয়াভেলির নামটা একটু আগে এই জন্য জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, জাতীয়তাবাদের জনক বলো বা জাতি রাষ্ট্রের জনক বলো, ইনি হচ্ছে কে? জাতীয়তাবাদের জনক বা জাতি রাষ্ট্রের প্রবক্তা, জাতি রাষ্ট্রের ধারণা যিনি দিয়েছেন তার নাম আর কিছু নয়, তিনি হচ্ছে ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলির একটা গ্রন্থ আছে, জানো কি তোমরা? ম্যাকিয়াভেলির একটা বই আছে, বইয়ের নাম কি জানো? ম্যাকিয়াভেলির বইয়ের নাম কি? ম্যাকিয়াভেলির বইয়ের নাম হচ্ছে দ্য প্রিন্স। কি? দ্য প্রিন্স। তোমরা অনেকে হয়তো পারবে, তোমরা মনে রাখবে দ্য প্রিন্স। ম্যাকিয়াভেলি, এই যে দ্য প্রিন্স গ্রন্থ, ঠিক আছে? দ্য প্রিন্স, এই যে দ্য প্রিন্স, এই দ্য প্রিন্স গ্রন্থের মধ্যে বা দ্য প্রিন্স গ্রন্থের মধ্যে তিনি একটা কথা বলেছেন। কি বলছে জানো? যে শাসকদের বিষয়ে তিনি বলতে গিয়ে, শাসকদের বিষয়ে তিনি কি বলছে? বিষয়ে বলেছেন, কি বলেছেন? একজন শাসককে হতে হবে শ্রীগালের মতো, শ্রীগাল মানে বুঝো? শ্রীগালের মতো ধূর্ত। হ্যাঁ, শ্রীগালের মতো ধূর্ত মানে যেটাকে আমরা বলি যে ক্ষিপ্র হতে হবে আর কি, শ্রীগালের মতো ক্ষিপ্র। হ্যাঁ, এটা আমি ক্ষিপ্র লিখি, ধূর্ত লিখলে তোমরা আবার বুঝবে না। আর বলছে কি যে সিংহের মতো বলবান। এগুলো কার কথা? ম্যাকিয়াভেলির কথা। যে একজন শাসককে অবশ্যই ধূর্ত প্রকৃতির এবং
এই বইটা একটা শাসকের জন্য লেখা। আচ্ছা, পেট বেসে ভর্তি হওয়ার জন্য ফোন দিছি কিন্তু কেউই ধরে না কেন? আচ্ছা, সাব্বির ইসলাম দ্য প্রিন্স গোল বলেছে অনেকে উত্তর। সাব্বির, অনেকেই কল দেয়, আবার আমাদের এমপ্লয়ি যারা আছেন ওনারা অনেক সময় যে বেসগুলো চলতেছে এগুলোতে ক্লাস চললে ওনারা অনেক সময় কি করতে পারে না, উত্তর দিতে পারে না, ঠিক আছে? তো এই জন্য সমস্যা হয়েছে, তুমি আরেকবার কল দিও। পড়ালেখা পেজে মেসেজ দিলে সবচেয়ে সহজ হয়, ওনারা যখন ফ্রি থাকে তখন হচ্ছে ওনারা তোমাদেরকে উত্তর দিয়ে দিবে আর কি, ঠিক আছে? তো তোমরা এটা নেগেটিভলি নিও না, পড়ালেখা পেজে মেসেজ দাও, সরাসরি কল না দিয়ে। আচ্ছা, পেজে মেসেজ দিলে আনসার দিবে, ঠিক আছে? তাহলে কি বলছি যে প্রিন্স গ্রন্থের মধ্যে তিনি শাসকদের বিষয়ে বলেছেন কি, যে একজন শাসককে হতে হবে শৃগালের মতো বা শিয়ালের মতো ক্ষিপ্র বা ধূর্ত, আর সিংহের মতো শক্তিশালী বা বলবান হতে হবে। এরপরে ফেসিবাদের প্রতিষ্ঠা কে? তোমরা নেপোলিয়ন বোনাপার্টের কথা শুনেছ, জোসেফ স্টালিনের কথা শুনেছ, ভ্লাদিমির ইলিয়াস লেনিনের কথা শুনেছ, মুসোলিনির কথা শুনেছ। নেপোলিয়ন বোনাপার্ট তিনি, তার একটা বিখ্যাত উক্তি আছে কি জানো, যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব। তো নারী শিক্ষার বিষয়ে তিনি কিন্তু অবদান রেখেছেন। আর তোমরা জানো যে নেপোলিয়ন বোনাপার্ট তিনি একজন মানে শাসক ছিলেন। আর জোসেফ স্টালিন তিনি কোন দেশের এটাও জানো তোমরা। ভ্লাদিমির ইলিয়াস লেনিন ইনি সমাজতন্ত্রের মানে প্রতিষ্ঠা করেছেন। কোথায়? যে 1917 সালে যে তোমার ইউএসএসআর সোভিয়েত রাশিয়াতে, ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রাশিয়া, তোমার সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এই লেনিন, ভ্লাদিমির ইলিয়াস লেনিনের নেতৃত্বে। তো আবার জোসেফ স্টালিন তিনিও রাশিয়ার একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। তো মুসোলিনি ছিলেন হচ্ছে ইতালির একজন শাসক। আচ্ছা, ইতালির একজন কি শাসক। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই মুসোলিনি জার্মানির পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন, ঠিক আছে? এবং তোমরা জানো যে ইতালি যেটা, এই মুসোলিনি তিনি হচ্ছে ফেসিবাদের জনক। কিসের জনক? নেপোলিয়ন ওয়াজ শর্ট অন হাইট। ওকে, শামিমা রহমান, ওকে, থ্যাংক ইউ সো মাচ তোমার এই কমপ্লিমেন্টের জন্য। সে কেমন ছিল সেটা আমি দেখি নাই, তার দৈহিক বৈশিষ্ট্য আসলে আমার জানার দরকার নাই। গ্লোরি ইজ প্লেইং বাট অফ সিকিউরিটি ফর ইভার নেপোলিয়ন। আচ্ছা, ঠিক আছে, ওকে। আরো যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। সেকেন্ড পেপার কখন হবে ভাইয়া, আর আমি কিভাবে জানতে পারি? আজকে সেকেন্ড পেপারে শুরু আমরা করব, ঠিক আছে? ফেসিবাদের প্রতিষ্ঠা থেকে মুসোলিনি, ঠিক আছে? আচ্ছা, তিনি ইতালির ফেসিবাদের জনক। 1972 সালের সংবিধান আমাদের জাতীয়তা কেমন ছিল এটা একটু বলো, যে জাতীয়তাবাদ থেকে আসছে এটা, মানে এটা কি বাংলাদেশি জাতীয়তাবাদ ছিল, পাকিস্তানি জাতীয়তাবাদ ছিল, বাঙালি জাতীয়তাবাদ ছিল না বঙ্গীয়? এটা তোমরা সবাই জানো যে 1972 সালের সংবিধানে যে জাতীয়তাবাদ, এটা তোমরা সবাই জানো না, যে ওই যে আমাদের মূলনীতি পড়াইছিলাম, যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, কয়টা মূলনীতি ছিল বাবুরা? 4টি মূলনীতি ছিল। এক হচ্ছে কি জাতীয়তাবাদ, এরপরে কি আছে 2, এরপরে কি আছে 2 হচ্ছে কি যে সমাজতন্ত্র, এরপরে কি আছে গণতন্ত্র, এরপরে আছে ধর্ম নিরপেক্ষতা। ওকে, এখানে জাতীয়তাবাদ যেটা আছে সংবিধানের 9ম অনুচ্ছেদে সেটা উল্লেখ আছে। কত নম্বর অনুচ্ছেদ? 9ম অনুচ্ছেদ। আমাদের সংবিধানের 9ম অনুচ্ছেদে বলা আছে যে বাংলাদেশের মানুষেরা জাতীয়তাবাদের পরিচয়ে নিজেদেরকে বাঙালি বলেই পরিচয় দিবে। কি বলে? বাঙালি বলে, ঠিক আছে? তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছো, তোমরা পেরেছো, ঠিক আছে? ঐশী অভিমানী মেয়েকে মেনশন করেছে। সাইমা আফরিন ফুতুল, তোমাকে আমি রিকোয়েস্ট করবো তুমি গোল্ডেন বেসে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? তুমি গোল্ডেন বেসে ভর্তি হয়ে যাও, পরে আগামী বছর আবার গোল্ডেন বেসে ভর্তি হবা।
ঠিক আছে? তাতে করে তোমার 2বার যখন গোল্ডেন বেসে তুমি পড়বে, তুমি একদম পণ্ডিত হয়ে যেতে পারবা। তুমি ইন্টারের কোনো পড়াই আর তোমার কি থাকবে না, যে কোনো ধরনের গ্যাপ থাকবে না। গোল্ডেন বেসে 2টি পত্রই একসাথে পড়ানো হচ্ছে, তুমি ভর্তি হয়ে যাও। পুতুল, তোমার বোন যেহেতু আমাদের কাছ থেকে পড়ে ভালো রেজাল্ট করেছে, তুমি যেহেতু, তোমার আপু যেহেতু আমাদের সাথে যোগাযোগ করেছে, এই জন্য আমি তোমাকে একটা ভালো পরামর্শ দিলাম। বাকিটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? রূপা খাতুন আমাদের কমেন্টস করেছে, সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। এরপরের প্রশ্নে যাই, মুসোলিনি কোন দেশের স্বৈরশাসক ছিলেন? অলরেডি আমি তোমাদেরকে সেটা উত্তর দিয়ে দিয়েছি, একটু আগেই তোমাদের বলেছি যে তিনি ইতালির স্বৈরশাসক ছিলেন, ঠিক আছে? তো এখানে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে জড়িত 2টি দেশের নাম আছে, একটি দেশের নাম এখানে নাই। সেটা হচ্ছে কি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জড়িত অন্যতম দেশগুলোর মধ্যে তোমরা জানো যে জার্মানি যখন হচ্ছে পোল্যান্ড আক্রমণ করে, জার্মানি যখন কোন দেশকে আক্রমণ করে, পোল্যান্ড যখন আক্রমণ করে, তখনই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এবং জার্মানির পক্ষে যে দেশগুলো আসছিল তার মধ্যে জার্মানি তো একটা হিটলারের দেশ, হ্যাঁ, হিটলারও একজন স্বৈরশাসক ছিলেন, ঠিক আছে, একনায়ক। ইতালিতেও একনায়ক ছিল, ঠিক আছে, ইতালি। এরপরে আরেকটা হচ্ছে কি, জাপান। এরা মোটামুটি ভাবে অক্ষ শক্তি ছিল, এই 3টি দেশ। এগুলোকে আমরা সংক্ষেপে মনে রাখবো হচ্ছে, মানে এই 3টাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এরা একটা জোট। এদের 3টাকে সংক্ষেপে মনে রাখবো হচ্ছে আমরা 3টা শব্দ দিয়ে, ইজাজা, ইজাজা, হ্যাঁ, ইজাজা মনে থাকবে। ইতালি, জাপান, জার্মান, মনে থাকবে কি দিয়ে? ইজাজা দিয়ে। ওকে। আরশিয়াত আয়াত বলেছে তাড়াতাড়ি করেন। আচ্ছা, তাড়াতাড়ি করতেছি। তোমার কি তোমার কি সমস্যা? কেন এত তাড়াতাড়ি কিসের, এত তাড়া কিসের? জানতে হলে তো একটু সময় ব্যয় করতে হবে, তাই না? আমি তো তোমাদেরকে অন্য গল্প করতেছি না, আমি বইয়ের সাথে রিলেটেড বিষয়গুলো পড়াচ্ছি। ওকে। তো স্বৈরাচারী ছিল এমন আরেকটা দেশের নাম হচ্ছে কি, স্পেন। তোমরা নাম শুনে থাকবে, যেখানে বিসমার্ক কোন দেশের শাসক ছিলেন? বিসমার্ক ছিলেন স্পেনের একজন অন্যতম স্বৈরাচারী, ঠিক আছে? আমার ক্লাস ইংরেজি পরীক্ষা। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি আজকে ক্লাস করব না। তুমি ক্লাস করবে না, পরে করে নিও, ঠিক আছে? আজকে না করলে তুমি পরে করে ক্লাস রেকর্ডেড ক্লাস করবে, ওকে? এরপরে তাহলে আমরা কয়জন স্বৈরশাসকের নাম পেয়েছি? বিসমার্ক, মুসোলিনি যিনি ইতালির, বিসমার্ক স্পেনের, জার্মানির কে, হিটলার। এই নামগুলো মনে রাখবা। ফ্রাঙ্কো ছিল, ফ্রাঙ্কো, হ্যাঁ, ফ্রাঙ্কোর নামও ছিল তোমাদের ইয়াতে। এরপরে মন্ত্রী মিশন পরিকল্পনা, এটা হচ্ছে তোমাদের ওই দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে, ঠিক আছে? মন্ত্রী মিশন পরিকল্পনায় কতজন সদস্য ছিল তোমরা জানো? মন্ত্রী মিশন পরিকল্পনায় কতজন সদস্য ছিল? অনেক ভালো করে বোঝাচ্ছে, আর এরপরে অনেক ভালো লাগে। আর শিয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সেম। এরপরে দেখো, মন্ত্রী মিশন পরিকল্পনা যেটা ছিল, এটা পরিকল্পনা বানানটা টাইপিং মিস্টেক হয়েছে। 3জন ব্যক্তি ছিল মন্ত্রী মিশন পরিকল্পনায়, 3জন ব্যক্তি ছিল, ঠিক আছে? নিরিজানা, তুমি ভর্তি হয়ে যাও গোল্ডেন বেসে, অথবা গোল্ডেন বেসে ভর্তি হয়ে যাও। 123, 3জন অলরেডি উত্তর দিয়েছো। 3জন কে কে জানো তোমরা? মন্ত্রী মিশন পরিকল্পনায় 3জন কে কে ছিল? দেখি তোমরা কে উত্তর দিতে পারো। মন্ত্রী মিশন পরিকল্পনায় কয়জন ব্যক্তি ছিল, এটা পরীক্ষায় আসে, এবং 3জন কারা ছিল সেটা যদি বলতে পারো তাহলে বেশ, আর বলতে না পারলেও সমস্যা নাই। একটু তোমরা দেখো কমেন্ট সেকশনে, কেউ না কেউ সঠিক উত্তর দিয়ে দিবে। এরপরে বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন বলো তো দেখি, কে বলতে পারবা? বারাসাত বিদ্রোহ। স্যার আপনার ক্লাস আবার কবে হবে? আমার ক্লাস আগামী সোমবারে আবার হবে, এবং মঙ্গলবারে হবে, এবং শুক্রবারে হবে, ঠিক আছে? সোমবারে আবার হবে। গলা ভেঙে গেছে তো তোমাদের। আনোয়ার স্যার, আমি কথা বলতেছি এটা দেখে হাসতেছে, মানে আমি এইভাবে কেন কথা বলতেছি। আচ্ছা, ওকে। এখানে 24-এরটা উত্তর দিচ্ছ, বাট মন্ত্রী মিশন পরিকল্পনায় 3জন কারা ছিল এটার উত্তর কিন্তু আমি পাই নাই। এটা তোমরা সবাই পারবে। বারাসাত বিদ্রোহ, বারাসাত এটা একটা জায়গার নাম, এবং বারাসাত বিদ্রোহ যেটা হয়েছে সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন শহীদ তিতুমির, ঠিক আছে? শহীদ তিতুমির মূলত যে ব্রিটিশ বিরোধী, বিশেষত জমিদার শ্রেণীর বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিল, জমিদারদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিল, এই আন্দোলনের একটি অংশ হিসেবে, জমিদারদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনের একটি অংশ হিসেবে
বারাসাত বিদ্রোহটা তিনি সংগঠিত করেছিলেন। এবং তিতুমিরকে বলা হয়ে থাকে কি, যে বাঙালিদের মধ্যে প্রথম যে স্বাধীনতা সংগ্রামের যিনি আন্দোলন করেছেন, হ্যাঁ, স্বাধীনতা আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন প্রথম, হ্যাঁ, এখানে অলরেডি মিস সামিহা উত্তর দিয়েছেন। এই বাকিরা এটা দেখো, সামিহা কিন্তু আমার অফলাইনের স্টুডেন্ট এবং ওর রেসপন্স সবসময় ভালো, আলহামদুলিল্লাহ। তো স্টাফোর্ড ক্রিপস, লর্ড ফেথিক, লরেন্স, আলেকজান্ডার, এরা তিনজন, ঠিক আছে। তো এরা তিনজন নেতা ছিলেন, এরাই এরা মন্ত্রী মিশন পরিকল্পনার অংশ ছিল। তো যেটা বলছি, শহীদ তিতুমিরকে কি বলা হয়, যে তোমার বাঙালিদের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ, মনে রাখবা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বাঙালি তিনি, ঠিক আছে, প্রথম বাঙালি শহীদ, ঠিক আছে, এটা মনে করা হয়, ঠিক আছে। অস্ত্র ধারণ করে মৃত্যুবরণ, হ্যাঁ, ওই যে তোমার নারকেল বাড়িয়া কত সালে মৃত্যুবরণ করেছিল মনে আছে তোমাদের? হ্যাঁ, তিনি যে বাঁশের কেল্লা স্থাপন করেছিলেন 1900 কত সালে, তোমার কত সালে, যে তোমরা সবাই তো জানার কথা এটা, যে 1831 সালে, কত সালে, 1831 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং 30 সালে তিনি নারকেল বাড়িয়া বা বাঁশের কেল্লা, যেটা নারকেল বাড়ি, এটা স্থাপন করেছিলেন, ঠিক আছে। ওকে, মুক্তা এতক্ষণ পরে যুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যায়। 1945 সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে? হ্যাঁ, যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে, এটা তোমরা অনেকেই পারবে, এটা একদম সিম্পল একটা প্রশ্ন ছিল, যে যুক্তফ্রন্ট, এই যে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করেছিল? 223টি। পরবর্তী প্রশ্নে যাই আমরা, সেটা হচ্ছে 1947 সালে ভারত স্বাধীনতা আইন মূলত কোন পরিকল্পনার বাস্তব রূপ? এখানে ভারত স্বাধীনতা আইন, তোমরা অনেকে অলরেডি জানো যে ভারতকে স্বাধীন করার জন্য, ভারতকে স্বাধীন করে দেওয়ার জন্য, ভারতকে কি করে দেওয়ার জন্য, স্বাধীন করে দেওয়ার জন্য যে একটা জুন পরিকল্পনা, যেটাকে আমরা যে তোমার কি বলি, যে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বলি, কি বলি, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বলি, ঠিক আছে। এটা লর্ড মাউন্ট ব্যাটেনই মূলত এটা পরিচালনা করেছে বলে এটাকে লর্ড মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বলে, বা এটাকে 3 জুন পরিকল্পনা। এটা কত সালে হয়েছে? 1947 সালের 3 জুন, মনে থাকবে। এবং এই পরিকল্পনার অংশ হিসেবে পরবর্তীতে 1947 সালে ভারত স্বাধীনতা আইন তৈরি করা হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে যায়। 1940 সালের কোন তারিখে লাহোর প্রস্তাব পেশ করা হয়? মনে রাখবা যে 26 মার্চ থেকে 3 দিন কমাই দিলে কত তারিখ হয়? 23 মার্চ হয়, ঠিক আছে। তার মানে আমরা যে স্বাধীনতা দিবস পালন করি না 26 মার্চ, এইভাবেই মনে রাখবা, 3 দিন কমাই দিয়ে। এই যে লাহোরে অনুষ্ঠিত, লাহোর এটা তৎকালীন পাকিস্তান একটি শহরের নাম, এবং তৎকালীন লাহোরে অনুষ্ঠিত যে তোমার মুসলিম লীগের এক অধিবেশনে তৎকালীন শেরে বাংলা একে ফজলুল হক যে প্রস্তাব উত্থাপন করেন, সেই প্রস্তাবটাকে বলা হয় লাহোর প্রস্তাব। এবং লাহোর প্রস্তাবের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল হচ্ছে প্রাদেশিক স্বায়ত্ত শাসন। প্রাদেশিক স্বায়ত্ত শাসন, মনে থাকবে। প্রাদেশিক স্বায়ত্ত শাসন মানে কি? মানে হচ্ছে প্রদেশগুলো নিজের মতো কি হতে পারবে? শাসিত হতে পারবে। অর্থাৎ প্রদেশগুলো কি থাকবে? প্রদেশগুলো মানে নিজেদের মতো স্বাধীন থাকবে, নিজেদের মতো কি স্বাধীন থাকবে। তো এখানে প্রদেশ বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে? প্রদেশ বলতে এখানে পূর্ব পাকিস্তান, মানে পূর্ব বাংলা আর কি, তৎকালীন তো পূর্ব পাকিস্তান ছিল না। এখানে একটা কথা বলে রাখি যে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয়েছে পূর্ব বাংলাকে 1900 কত সালে? 55 সালে। এর আগ পর্যন্ত এটা পূর্ব পাকিস্তান ছিল না, এটা পূর্ব বাংলা ছিল। পূর্ব বাংলার নাম, পূর্ব পাকিস্তান নামকরণ 1955 সালে, এবং এর আগে ছিল এটা কি? পূর্ব বাংলা। অর্থাৎ পূর্ব পাকিস্তান যেটা, সেটা পূর্ব বাংলা, এটা মনে রাখবা। তো পূর্ব বাংলাকে স্বাধীন করে দেওয়ার জন্য মূলত যে স্বায়ত্তশাসন বা লাহোর প্রস্তাব উত্থাপন করেছে। ওকে, তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছো, আবার অনেকে ভুল উত্তর দিয়েছো। যেমন সুমনা খানম ভুল উত্তর দিয়েছে, মে নয়, এটা হচ্ছে মার্চ, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্নে চলে যায়।
ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল গঠিত হয়? তোমরা জানো যে ভারতের মধ্যে প্রথম রাজনৈতিক দল গড়ে তোলা হয়েছিল কংগ্রেস, অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস, অল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস। এবং মনে রাখবা এই কংগ্রেস প্রতিষ্ঠা করেছে কে? এই কংগ্রেস প্রতিষ্ঠা করেছে অ্যালান অক্টাভিয়ান। এটাকে অনেকে অক্টাভিয়ান বলে, অক্টাভিয়ান বলে। হ্যাঁ, আমি যেভাবে লিখছি সেভাবেও লিখতে পারবা। অ্যালান অক্টাভিয়ান হিউম, ইনি মূলত হচ্ছে এই রাজনৈতিক দলটা প্রতিষ্ঠা করেছে। হ্যাঁ, এবং এই অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন তৎকালীন সময়ে এই রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক। ঠিক আছে, সভাপতির নাম উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি, এটা তোমরা সবাই জানো। সভাপতি ছিলেন হচ্ছে কি, সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। হ্যাঁ, আর অন্যদিকে সাধারণ সম্পাদক ছিলেন কে? অ্যালান অক্টাভিয়ান হিউম। ওকে, তো এই 1885 সালে যে ভারতের মধ্যে প্রথম রাজনৈতিক দল গড়ে তোলা হয়, এবং কার আমলে? এটা হচ্ছে বড়লাট ডাফরিনের আমলে। কার আমলে? বড়লাট ডাফরিনের আমলে। ঠিক আছে, এরপরে প্রশ্নে চলে যায়। তোমাদের সংখ্যা কমে যাচ্ছে আস্তে আস্তে, আমি দ্রুত এগুলো শেষ করে দিচ্ছি। 1905 সালে আমরা জানো বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গ মানে বুঝো তো বঙ্গভঙ্গ কি, সেটা তোমরা অনেকেই জানো। বঙ্গভঙ্গ সম্পর্কে আমি একটু আগে আমার গোল্ডেন বেসের স্টুডেন্টদেরকে পড়াইছি। যদি বোর্ডে থাকে তো তোমরা দেখতে পাবে, আর যদি না থাকে তাহলে কিছু করার থাকবে না। আচ্ছা, এই যে আছে। তো তোমরা একটু খেয়াল করো, এই পুরো এলাকাটা নিয়েই ছিল বঙ্গ। ঠিক আছে, এটা আমি লিখে লিখে পড়াইছি। এখানে মোটামুটি ভাবে এই পুরো এলাকা নিয়েই ছিল বঙ্গ। এই বঙ্গের মধ্যে যে এলাকাগুলো ছিল কলকাতা, বিহার, উড়িষ্যা, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, আসাম, এই পুরো এলাকা নিয়েই ছিল। অর্থাৎ এখান থেকে এখানে শুরু করে সব এলাকা, এটা ছিল পুরোটাই বাংলা। এটাকে কি বলা হয়? বাংলা বলা হয়, বাংলা প্রদেশ। এই পুরো বাংলাকে দুই ভাগে ভাগ করেছে। এর একটা অংশ হচ্ছে এটা, এখান থেকে ধরে এই এলাকাটা, এই এলাকাটাকে ভাগ করে নাম দিয়েছে পশ্চিমবঙ্গ। আর এই যে দেখো এখানে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, আসাম, এটা নিয়ে গড়ে তোলা হয়েছে পূর্ববঙ্গ। এবং পূর্ববঙ্গের বেশিরভাগ মানুষ ছিল মুসলিম, এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ ছিল হিন্দু। তো বঙ্গকে বা বাংলাকে দুই ভাগে ভাগ করে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের নতুন করে রাজধানী ঘোষণা করা হয় পশ্চিমবঙ্গে কলকাতা, আর পূর্ববঙ্গে ঢাকা। আর এখানে যাদেরকে গভর্নর হিসেবে নিযুক্ত করেন, অর্থাৎ শাসক হিসেবে নিযুক্ত করেন, যে অ্যান্ড্রু ফ্রেজারকে পশ্চিমবঙ্গে আর ব্যামফিল্ড ফুলারকে পূর্ববঙ্গে নিযুক্ত করেন। ঠিক আছে, তো এটা পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ বা বাংলাকে দুই ভাগে ভাগ করে যে মোটামুটি ভাবে দুইটি প্রদেশ সৃষ্টি করা, এটাকেই বলে বঙ্গভঙ্গ। এটা পুরোটাই ভারতীয় উপমহাদেশের মানচিত্র। এদিকে পাকিস্তান আছে, পুরোটা ভারত, এদিকে বর্তমানে আমরা, এটা বাংলাদেশের মানচিত্র। দেখো এটা হচ্ছে বর্তমানে কি বাংলাদেশের মানচিত্র। কিন্তু একটা সময় বাংলাদেশের মানচিত্র এটা, তো একটা সময় বাংলাদেশের মানচিত্র ছিল না, এটা পুরোটাই বাংলা এলাকা ছিল। কলকাতা, বিহার, উড়িষ্যা, আসাম, হ্যাঁ, চট্টগ্রাম, তারপরে এই পুরো এলাকাটা নিয়ে বাংলা প্রদেশ ছিল। এটাকে দুই ভাগ করা, এটাকে বলে বঙ্গভঙ্গ। তো বঙ্গভঙ্গ আবার রদও করা হয়। কি করা হয়? বঙ্গভঙ্গ আবার রদও করা হয়। ঠিক আছে, বঙ্গভঙ্গ আবার কি করা হয়েছে? রদও করা হয়েছে। ঠিক আছে, তাহলে বঙ্গভঙ্গ কত সালে? বঙ্গভঙ্গ করা হয় 1905 সালে। পরবর্তী প্রশ্নে চলে যায়। বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করেন? এটা সম্পর্কে তোমরা অনেকেই পারবে, এটা সম্পর্কে। ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে স্থাপন করা হয়েছে? ঠিক আছে, 130 পর্যন্ত রাখি, কেমন? আমার আসলে গলা বর্ষ হচ্ছে না। আর এখানে ফোর্ট উইলিয়াম দুর্গ, এটা তোমরা জানো যে ইংরেজরা, দুর্গ মানে কি? দুর্গ মানে হচ্ছে যেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হয়। তো ফোর্ট উইলিয়াম দুর্গ কেন তারা গড়ে তুলেছিল? এটা হচ্ছে নবাবের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের অংশ ছিল। ঠিক আছে, 1600 কত সালে? 98 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতায় স্থাপন করা হয়েছিল। ঠিক আছে, আরো প্রশ্ন আছে এখানে।
আমি তোমাদেরকে বাকিগুলো পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? আজকের মতো এটুকুই থাকলো। তো তোমাদের ক্লাস কেমন লেগেছে এবং তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছে কিনা তোমরা আমাকে জানাতে পারো তোমাদের কমেন্ট সেকশনে। তোমরা বলো যে ক্লাস কেমন লেগেছে, ক্লাস কেমন লেগেছে প্রিয় শিক্ষার্থীরা। স্যার গোল্ডেন বেসে কতগুলো ক্লাস শেষ হয়ে গেছে? সাইমা আফরিন ফতুল, আমার পৌরনীতিতে একটা অধ্যায় শেষ হয়েছে, শুধু একটা অধ্যায়। হ্যাঁ, তোমার মোটামুটিভাবে এই মাসের 1 তারিখে শুরু হয়েছিল। তোমরা জানো যে এই মাসের 1 তারিখে শুরু হয়েছে, মানে 2-1 সপ্তাহ ক্লাস পেয়েছে আর কি, 2-3 সপ্তাহ ক্লাস পেয়েছে। তো 2-3 সপ্তাহের মধ্যে আসলে আহামরি কোনো ক্লাস হয় নাই। ধরো যে 2-3 সপ্তাহে 3টা করে ক্লাস পেয়েছে এরকম আর কি, ঠিক আছে? জাইমা রহমান বলেছে অর্ধেক ক্লাস পেয়েছে। প্রথম তুমি ভর্তি হয়ে যাও, আমি তোমাকে বলছি, এটা আমার একটা পরামর্শ থাকবে তোমার জন্য। তোমার ওই হচ্ছে সাদিয়ার বোন আর কি, সাদিয়া, ও আমাদের স্টুডেন্ট, ওই যে পেজে মেসেজ দিয়েছিল, পেজে একটা আমি স্ক্রিনশট দিলাম না কয়েকদিন আগে, যে সে ভালো রেজাল্ট করেছে, মানে কলেজে না গিয়ে ভালো রেজাল্ট করেছে। এটা স্যার আপনি খুব সুন্দরভাবে ক্লাস করেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রাফি। সুমি মাহাজান বলেছে খুব ভালো লেগেছে ভাইয়া। স্যার অনেক ভালো লেগেছে, এমসিকিউ ক্লাসগুলো করে অনেক কিছু শিখতে পারছি। ফাইমা ফামু, এগুলো হচ্ছে আমি তোমাদের বইয়ের বাইরে একটুও পড়াচ্ছি না। কখনো তোমরা এটা মনে করবা না যে তোমরা অনেক কিছু পারো। যখন তোমার নিজের ভিতরে এই অনুভূতিটা রাখবে যে তুমি কিছুই পারো না, তখন তুমি জানার আগ্রহ নিয়ে যখন তুমি পড়বে, তখন তোমার জানার আগ্রহ থেকেই তুমি অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? আপনি হাসে কথা বললে ভালো লাগে। সুবাই হাসান, আমি হাসলে ভালো লাগে এটা ঠিক আছে, বাট হচ্ছে ক্লাসের মধ্যে কি নিয়ে হাসবো? হ্যাঁ, তুমি একটা হাসির কথা বলো, আমি হাসবো, ঠিক আছে? ভাইয়া অর্ধেক ক্লাস পাইছি। আচ্ছা, অর্ধেক ক্লাস পেলে বাকিটা করে নাও। লাইভ শেষ হলে এটা কিন্তু তোমাদের রেকর্ডেড ক্লাস হিসেবে থেকে যাবে। হিস্ট্রি ক্লাস নেবেন না, এটা হিস্ট্রি ক্লাস যিনি নিবে উনি নিবে। তোমরা আমাদের পেজে একটা লাইভ ক্লাসের শিডিউল আছে, ওই ক্লাসের শিডিউল অনুযায়ী হচ্ছে। তবে এমসিকিউ লাইভ ক্লাসগুলো হয় প্রতি সোমবার 9:30টায় এবং প্রতি শুক্রবার 9:30টায়। তবে শুক্রবারের ক্লাসটা এলোমেলো হলে তোমাদের পেজে কিন্তু আপডেট আগেভাগেই জানিয়ে দেয়, ঠিক আছে? তো তোমাদের বলবো পেজে একটু আপডেট থাকবে, প্রতিদিন ক্লাস হবে, একটু পরেই তোমাদের আবার আইসিটি লাইভ ক্লাস হবে, ঠিক আছে? স্যার কোন কোন দিন চলে? বলছি তো, কম হাসেন, এত বড় সত্য কথা। জি কম হাসেন, এত বড় সত্য কথা। হ্যাঁ, আমি তো কম হাসি। ক্লাস শেষ নাকি? হ্যাঁ, ক্লাস শেষ। অনন্যা যুক্ত হয়েছে এতক্ষণ পরে। ওকে, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের সাথে ভালো সময় কাটুক এবং তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে গলা বসে যাওয়ার কারণে তোমাদের সাথে অত ভালোভাবে কথা বলতে পারি নাই, এবং যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। তোমাদের আইসিটি ক্লাস হবে ইনশাল্লাহ, তোমরা আইসিটি ক্লাসে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।